আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ দিদার হোসেন, প্রভাষক হিসাব বিজ্ঞান। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 5 যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা এইচএসসি 25 পরীক্ষা দিবা, তোমাদের জন্য এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হবে। চলো আমরা শুরু করি। 1 নাম্বার, বিক্রয় ভ্যাট বা ভ্যাট প্রাপ্তি বিক্রেতার জন্য কি? একজন বিক্রেতা যখন পণ্য বিক্রয় করে তার সাথে ভ্যাট আদায় করে নেয়, এই ভ্যাটটা সরকারকে কিন্তু দেওয়ার জন্য মূলত আদায় করে। সো এখানে বিক্রয় ভ্যাট বা ভ্যাট প্রাপ্তি বিক্রেতার জন্য সাময়িক দায় হিসাবে গণ্য হবে। তাহলে উত্তর হচ্ছে ঘ, দায়। 2 নম্বর প্রশ্ন, ভাড়া প্রদত্ত হয়েছে 125%, 25,000 টাকা। এখানে অগ্রিম ভাড়া কত টাকা? যদি কোনো পার্সেন্ট দিয়ে আমাদের সমন্বয় হয় তাহলে বুঝতে হবে 100% থেকে যদি বেশি থাকে তাহলে এই বেশি অংশটুকু হচ্ছে আমাদের অগ্রিম। তাহলে এখানে আমরা দেখছি 125%, তার মানে এখানে 25% বেশি আছে। এই 25%-এর টাকা হচ্ছে মূলত এখানে অগ্রিম ভাড়ার টাকা। তাহলে অগ্রিম ভাড়া আমরা বের করব কিভাবে? আমাদের প্রশ্নে যত পার্সেন্ট দিয়ে এই ভাড়াটা দেওয়া হয়েছে ওই পার্সেন্ট দিয়ে আমরা ভাগ করব। তাহলে 25,000 টাকাকে আমরা 125 দিয়ে ভাগ করব। আর আমাদের বেশি দেওয়া আছে কত? 25%। এই 25 হচ্ছে আমাদের অগ্রিম। এই 25 দিয়ে আমরা গুণ করব। তাহলে 25 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, এই 25 দিয়ে 125কে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 5। 5 দিয়ে 25,000কে ভাগ করলে হচ্ছে আমাদের 5,000। তাহলে এখানে অগ্রিম ভাড়ার পরিমাণ হচ্ছে 5,000। খ নাম্বার উত্তর। 3 নম্বর প্রশ্ন, বিক্রিত পণ্যের ক্রয় মূল্য 16,000 টাকা, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 16,000 টাকা এবং বিক্রয় মূল্যের উপর 20% হারে লাভ হলে তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভের কথা বলেছে, আবার আমাদের টাকা দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রিত পণ্যের ক্রয় মূল্য। তাহলে এখানে আমরা বিক্রয় মূল্য বের করব। তাহলে বিক্রয় মূল্যের যে ফর্মুলা সেটা হচ্ছে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমরা মুনাফা যোগ করি তাহলে আমরা পাচ্ছি বিক্রয় মূল্য। আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফার অংশটা যোগ করলে আমরা পাবো বিক্রয়। বাট আমাদের প্রশ্নে টাকা দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রয় থেকে যদি আমরা মুনাফা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি বিক্রিত পণ্যের ব্যয়। এই দুটো সূত্র আমরা অবশ্যই মনে রাখবো। বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমাদের প্রশ্নে টাকা দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়। সো আমাদের এই শতকরার অনুপাতটাকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ে কনভার্ট করে আমরা বিক্রয় মূল্য নির্ণয় করব। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% বলেছে, তাহলে আমরা মনে মনে বিক্রয়কে ধরে নিব 100 টাকা। এই 100 টাকার উপর 20% হচ্ছে মুনাফা, তাহলে মুনাফা হচ্ছে আমাদের 20 টাকা। 100 টাকা থেকে যদি আমরা মুনাফাটা বিয়োগ করি তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমাদের 80 টাকা। আমাদের অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা দেওয়া আছে, সেজন্য শতকরাকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় তৈরি করে নিয়েছি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি 80 টাকা হয় তখন মুনাফা হচ্ছে আমাদের 20 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি 80 টাকা হয়, মুনাফা হচ্ছে তখন 20 টাকা। এই যে 20কে আমরা 80 দিয়ে ভাগ করলে 1 টাকায় বের হয়েছে। 1 টাকায় হলে ভাগ, তার চেয়ে বেশি টাকা হলে গুণ। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় 80 টাকা হলে মুনাফা 20 টাকা, এটা 1 টাকায় বের হয়েছে। আর 16,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয় হলে তাহলে আমাদের মুনাফা কত টাকা এটা বের হবে। এভাবে আমরা বের করে নিব। তাহলে এই যে 20 দিয়ে আমরা 80কে ভাগ করব 4 দিয়ে আমরা 16,000কে ভাগ করলে পাচ্ছি আমরা 4,000। এই 4,000 টাকা হচ্ছে আমাদের মুনাফা। 4,000 টাকা হচ্ছে আমাদের কি? মুনাফা। এখন আমাদের দরকার হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমাদের প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 16,000। এই 16,000-এর সাথে মুনাফা 4,000 যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে আমাদের 20,000 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এইভাবে আমরা এটা নির্ণয় করতে পারবো। অথবা এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। যেমন আমাদের বিক্রিত পণ্যের ব্যয় যদি 80 টাকা হয় তখন আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় যদি 80 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। উপরে 100 দিব, নিচে 80 দিব। আর এটা হচ্ছে 1 টাকায় বের হয়েছে। আর 16,000 টাকা যদি বিক্রিত পণ্যের ব্যয় হয় তাহলে আমাদের বিক্রয় কত টাকা? ডিরেক্ট এখানে বিক্রয় বের হবে। এই 80 দিয়ে 16,000কে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 200 টাকা। এই 200কে 100 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের
20,000 টাকা বিক্রয় মূল্য। এইভাবে আমরা ডিরেক্ট বিক্রয় মূল্য বের করতে পারবো। আর এটা ভেঙে ভেঙে করলে আমরা পাবো প্রথমে মুনাফা, মুনাফার সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে পাবো আমরা বিক্রয় মূল্য। 4 নম্বর প্রশ্ন, হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়? আমরা জানি হিসাব বিজ্ঞানের হিসাবকাল ধারণার নীতি অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী তৈরি হয়। তাহলে উত্তর হচ্ছে ঘ নাম্বার। 5 নম্বর প্রশ্ন, কমিশন ধার্য করার পরবর্তী মুনাফার উপর 10% কমিশন প্রদান করা হলে 55,000 টাকার মুনাফার কমিশন কত হবে? তাহলে কমিশন ধার্য করার পরবর্তী মুনাফার উপর, তাহলে কমিশন ধার্য করার পরবর্তী মুনাফা এর উপর 10%, তার মানে কমিশন বাদ দেওয়ার পরে যে মুনাফাটা আছে তার উপর কমিশন। তাহলে মনে মনে ধরে নিলাম যে কমিশন বাদ দেওয়ার পরে মুনাফা হচ্ছে আমাদের 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। এই 100 টাকার উপর কমিশন হচ্ছে 10 টাকা, 100 টাকার উপর কমিশন হচ্ছে 10 টাকা। এই 100 টাকার সাথে যদি আমরা 10 টাকা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 110 টাকা। এটা হচ্ছে কমিশন পূর্ববর্তী মুনাফা, কমিশন পূর্ববর্তী মুনাফা, কমিশন পূর্ববর্তী মুনাফা। কেন আমরা কমিশন পূর্ববর্তী মুনাফায় যাব? কারণ আমাদের এখানে 55,000 টাকা মুনাফার, 55,000 টাকার মুনাফার কমিশন কত হবে? এই 55,000 টাকাই মূলত হচ্ছে কমিশন পূর্ববর্তী মুনাফা। এই কারণে যেটার টাকা থাকবে সেটার শতকরা আসতে হবে, না হলে অঙ্ক করা যাবে না। তাহলে এখানে আছে কমিশন পূর্ববর্তী মুনাফা, এই জন্য শতকরাকে আমরা বানাইছি কমিশন পূর্ববর্তী মুনাফা 110 টাকা। কমিশন পরবর্তী মুনাফা যদি 100 টাকা হয় তাহলে পূর্বের দিকে যেতে গেলে এই কমিশনটা 10 টাকা যোগ করতে হবে। তাহলে 10 টাকা যোগ করলে পাচ্ছি আমরা 100 টাকা, 110 টাকা। এখন আমরা বের করব কমিশন পূর্ববর্তী মুনাফা যদি 110 টাকা হয় তখন আমাদের কমিশন কত? কমিশন হচ্ছে আমাদের 10 টাকা, কমিশন হচ্ছে আমাদের 10 টাকা। এই যে এখানে আমরা শতকরা হিসাব দেখালাম, এখানে মূলত 10কে 110 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 টাকায় বের হয়েছে। আর 55,000 টাকা মুনাফা কমিশন কত হবে? গুণ হবে 55,000 টাকা। তাহলে 1 টাকায় বের করার পরে এরপরে আর যত টাকা বের করতে চাই 1 টাকা থেকে বেশি হলে তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে গুণ হয়ে যাবে। তাহলে এই 55,000 আমরা এই শূন্য কেটে দিলাম, 11 দিয়ে 55,000কে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 5,000, 5 11 55। তাহলে 5,000 টাকা হচ্ছে আমাদের কমিশন। 6 নম্বর প্রশ্ন, 10 মাসের বেতন প্রদান হয়েছে বা প্রদত্ত হয়েছে 24,000 টাকা, উক্ত বছরে বকেয়া বেতনের পরিমাণ কত? যদি মাসে হিসাব দেওয়া থাকে 12 মাস থেকে যদি কম থাকে, 12 মাস থেকে কম থাকলে, 12 মাস থেকে কম থাকলে এই কম অংশটুকু হচ্ছে বকেয়া, কম অংশটুকু হচ্ছে বকেয়া। তাহলে 12 মাস থেকে এখানে কম, অর্থাৎ এখানে দেওয়া আছে 10 মাস, তাহলে 2 মাস কম দেওয়া আছে, 2 মাসটা হচ্ছে মূলত বকেয়া। তাহলে এখন বকেয়ার বেতনের পরিমাণ আমরা বের করব। অঙ্কে যত মাসের টাকা দেওয়া থাকবে সেটা দিয়ে প্রথম ভাগ। তাহলে এই 24,000কে আমরা 10 দিয়ে ভাগ করলে 1 মাসের টাকা পাবো। 10 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি 1 মাসের টাকা পাচ্ছি। তাহলে 1 মাসের টাকা হচ্ছে 2400 টাকা। আর 2 মাসের টাকা কত হবে? 2 মাসের টাকা হবে 4800 টাকা। কারণ 1 মাসে 2400 টাকা হলে 2 মাসের বকেয়া হবে 4800 টাকা। তাহলে সিম্পল বিষয়, যত মাসের থাকবে সেটা দিয়ে ভাগ হবে, আর বকেয়া যত মাস আমার অঙ্কের নাই সেটা দিয়ে গুণ হবে। আশা করি বুঝেছ। 7 নম্বর প্রশ্ন, সাধারণত বাংলাদেশের পণ্য মূল্যের উপর কত শতাংশ ভ্যাট ধার্য করা হয়? বাংলাদেশের পণ্য মূল্যের উপর সরকারি নিয়মে 15% ভ্যাট ধার্য করা হয়। বাংলাদেশ সরকার ভ্যাট চালু করে 1991 সালে জুলাই মাসের 1 তারিখ থেকে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আমরা পরীক্ষায় পাই। বাংলাদেশ সরকার ভ্যাট চালু করে 1991 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে। 8 নম্বর প্রশ্ন, একটি প্রতিষ্ঠানের ক্রয়ের পরিমাণ 60,000 টাকা, বিক্রয় 1,20,000 টাকা, বিক্রয়ের উপর 20% হারে মোট মুনাফা ধরা হয়। সমাপনী মজুত পণ্য 20,000 টাকা হলে প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা? তাহলে একটি প্রতিষ্ঠানের ক্রয় দেওয়া আছে 60,000, বিক্রয় দেওয়া আছে 1,20,000, বিক্রয়ের উপর মুনাফা হচ্ছে 20%। তাহলে 1,20,000 টাকার 20% মুনাফা
1,20,000 টাকার 20% মুনাফা হচ্ছে 24,000 টাকা। 1,20,000 এর 20% হচ্ছে 24,000 টাকা। 24,000 টাকা হচ্ছে আমাদের মুনাফা। 24,000 টাকা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। এখন প্রশ্ন চেয়েছে সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা হলে প্রারম্ভিক মজুদ কত টাকা। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথম আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করে নিব। বিক্রয় থেকে যদি আমরা মোট মুনাফাটা বিয়োগ করি, বিক্রয় থেকে যদি আমরা মোট মুনাফা বিয়োগ করি, মুনাফাটা বিয়োগ করি, তাহলে পাবো আমরা বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় এটা পাবো। তাহলে বিক্রয় হচ্ছে আমাদের 1,20,000 টাকা, মুনাফা হচ্ছে আমাদের 24,000 টাকা। তাহলে আমরা 96,000 টাকা পাচ্ছি বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয়ের এখন সূত্র বসিয়ে আমরা মূলত প্রারম্ভিক মজুদটা বের করে নিব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় এটা সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বিয়োগ সমাপনী মজুদ। সমাপনী মজুদ পণ্য। তাহলে আমাদের প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা আছে, ক্রয়েরও টাকা আছে, সমাপনী মজুদের টাকা আছে, শুধুমাত্র প্রারম্ভিক মজুদের টাকা নেই। তাহলে প্রারম্ভিক মজুদটা আমরা এখান থেকে বের করে নিব। তাহলে প্রারম্ভিক মজুদ বের করব কিভাবে? তাহলে প্রারম্ভিক মজুদকে রেখে আমরা ক্রয়কে পাশে পাঠাবো, সমাপনী মজুদকে পাশে পাঠাবো। তাহলে সূত্র দাঁড়াবে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ ক্রয় যোগ সমাপনী মজুদ পণ্য সমান সমান প্রারম্ভিক মজুদ পণ্য। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমাদের প্রশ্নে দেওয়া আছে 96,000, আমরা বসালাম। আমাদের প্রশ্নে ক্রয় দেওয়া আছে 60,000, সমাপনী মজুদ দেওয়া আছে 20,000। ক্রয় দেওয়া আছে 60,000, সমাপনী মজুদ দেওয়া আছে 20,000। তাহলে প্রারম্ভিক মজুদ কত এটা বের হবে। তাহলে 96 থেকে যদি আমরা 60,000 বিয়োগ করি তাহলে থাকবে 36,000। 36 আর 20,000 যোগ করলে হচ্ছে 56,000 টাকা। এই 56,000 টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য। ওকে, 56,000 টাকা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। তাহলে আমরা কিভাবে এই কাজটা করলাম? প্রথম আমরা বের করেছি মুনাফা, কারণ বিক্রয়ের উপর মুনাফা বলেছে 20%, তাহলে মুনাফা হয়েছে আমাদের 24,000। আমরা জানি বিক্রয় থেকে মুনাফা বিয়োগ করলে, মোট মুনাফা বিয়োগ করলে পাওয়া যায় বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আমরা জানি প্রারম্ভিক মজুদ আছে, সেই কারণে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা বসালাম প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বিয়োগ সমাপনী মজুদ। তাহলে এরপরে আমরা প্রারম্ভিক মজুদটা আমাদের সমানের ডান পাশে রেখে ক্রয়কে আমরা বাম পাশে নিয়ে এসেছি, সমাপনী মজুদকে নিয়ে এসেছি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমরা ক্রয়টা মাইনাস করছি, প্লাসটার দিকে আসলে মাইনাস, আর সমাপনী মজুদ এই মাইনাসটার দিকে আসলে প্লাস। তাহলে এভাবে মানগুলো বসিয়ে আমরা প্রারম্ভিক মজুদটা নির্ণয় করেছি। 9 নম্বর প্রশ্ন, কোম্পানি আইন অনুযায়ী ব্র্যান্ড নাম কোন ধরনের সম্পদ? ব্র্যান্ড নাম একটা স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ। তাহলে এখানে খ নাম্বার হচ্ছে এটির উত্তর। 10 নম্বর প্রশ্ন, প্রারম্ভিক মজুদ 10,000 টাকা, ক্রয় 45,000 টাকা, ক্রয় ফেরত 5,000 টাকা, বিক্রয় যদি 50,000 টাকা হয়, মোট মুনাফা বিক্রয়ের 10% হলে সমাপনী মজুদের পরিমাণ কত? তাহলে মোট মুনাফা বিক্রয়ের 10%। তাহলে আমাদের প্রশ্নে বিক্রয় দেওয়া আছে, আমরা বিক্রয় 50,000 টাকা পেয়েছি, তার উপর 10% হচ্ছে মোট মুনাফা, তাহলে 5,000 টাকা। ওকে, আমরা বিক্রয় পেলাম, মোট মুনাফাও পেলাম। এখন আমাদের দরকার হচ্ছে সমাপনী মজুদ পণ্য। আমরা জানি সমাপনী মজুদ পণ্য কোথায় আছে? আমরা জানি সমাপনী মজুদ পণ্য থাকে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমাকে আগে বের করে নিতে হবে। বিক্রয় থেকে যদি আমরা মোট মুনাফা বিয়োগ করি, এই 50,000 টাকা থেকে যদি 5,000 টাকা বিয়োগ করি, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় থাকে 45,000 টাকা। 45,000 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমরা আগের সূত্রের মতো করে বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা এখানে বসাবো। বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়। নিট ক্রয় বলতে এখানে ক্রয় থেকে ক্রয় ফেরতকে বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে ক্রয় বিয়োগ ক্রয় ফেরত, ক্রয় থেকে আমরা ক্রয় ফেরতটা মাইনাস করব। তাহলে এটা হবে আমাদের নিট ক্রয়, বিয়োগ হবে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য এই সূত্রটা আমরা বসাবো এখানে। তাহলে আমাদের দরকার হচ্ছে কি? সমাপনী মজুদ পণ্য বের করা। তাহলে এই অংশগুলো আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমরা প্রারম্ভিক মজুদটা বিয়োগ দিব। বিক্রিত পণ্যের ব্যয়, এখান থেকে প্রারম্ভিক মজুদ বাদ যাবে, ক্রয় যোগ আছে, ক্রয়টা এখানে এসে বিয়োগ হয়ে যাবে, ক্রয় ফেরত এটা মাইনাস আছে, এদিকে এসে এটা যোগ হয়ে যাবে ক্রয় ফেরত। ওকে,
তাহলে আমরা সমাপনী মজুদ পণ্য পাচ্ছি এখানে মাইনাস ফিগার। অথবা অন্যভাবে আমরা এটা কাজটা করতে পারি, এভাবে সূত্রটা না লিখে আমরা ডিরেক্ট সমাপনী মজুদকে নিয়ে আসি। এই সমাপনী মজুদ পণ্য এদিকে আমাদের মাইনাস, এটা যদি সমানের এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে সমাপনী মজুদ পণ্য, এটা হয়ে যাবে প্লাস। আর বিক্রিত পণ্যের ব্যয় এটা আছে এদিকে প্লাস, ওদিকে চলে গেলে হবে মাইনাস, ওদিকে চলে গেলে মাইনাস। তাহলে সূত্র দাঁড়াচ্ছে প্রারম্ভিক মজুদ, এদিকে হচ্ছে ক্রয় মাইনাস ক্রয় ফেরত, ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস হবে বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তাহলে আমরা এখন বসাই প্রারম্ভিক মজুদ আছে আমাদের 10,000, আমাদের ক্রয় থেকে ক্রয় ফেরত 45,000 থেকে যদি 5,000 টাকা বিয়োগ করি তাহলে আমরা নিট ক্রয় ডিরেক্ট আমরা নিট ক্রয় লিখতে পারি 40,000। আর বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে আমাদের 45,000, 45,000 ডিরেক্ট আমি লিখেছি এখানে, ক্রয় থেকে ক্রয় ফেরত মাইনাস করেছি। ক্রয় হচ্ছে আমাদের 45, ফেরত হচ্ছে আমাদের 5, তাহলে ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ করে ডিরেক্ট আমি বসাইছি 40,000। তাহলে 10,000 আর 40,000 যোগ করলে হচ্ছে 10,000 আর 40,000 যোগ করলে হচ্ছে আমাদের 50,000। আমাদের বিক্রিত পণ্যের ব্যয় 45,000, এটা 45,000। তাহলে 50,000 মাইনাস 45,000, তাহলে আমাদের সমাপনী মজুদ আমরা পাচ্ছি 5,000। তাহলে উত্তর হচ্ছে আমাদের 5,000। তাহলে আমরা কিভাবে করলাম বিষয়টা, আমরা প্রথমে মোট মুনাফা নির্ণয় করেছি, বিক্রয়ের উপর 10% বলেছে, তাহলে বিক্রয় 50, তার উপর 10%, 5,000 টাকা হচ্ছে মোট মুনাফা। তাহলে বিক্রয় থেকে আমরা যদি মোট মুনাফাটা বিয়োগ করি তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হয় 45,000। কীভাবে? এই বিক্রয় আমাদের 50, মুনাফা আমাদের 5, বিয়োগ করলে 45,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা আমরা এখানে লিখেছি প্রারম্ভিক যোগ ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ এবং সমাপনী মজুদ পণ্য। এখন আমাদের দরকার সমাপনী মজুদ পণ্য, তাহলে সমাপনী মজুদ পণ্যকে সমানের এই পাশে নিয়ে আসলাম, বিক্রিত পণ্যের ব্যয়কে সমানের ডান পাশে নিয়ে গেলাম। তাহলে সমাপনী মজুদ পণ্য মাইনাস ছিল, এদিকে আসি প্লাস, আর বিক্রিত পণ্যের ব্যয় এদিকে প্লাস ছিল, এদিকে গিয়ে হয়েছে মাইনাস। এবার আমরা মানগুলো বসাবো। প্রারম্ভিক মজুদ বসালাম 10,000, ক্রয় থেকে ক্রয় ফেরত আমরা ডিরেক্ট বিয়োগ করেছি মুখে মুখে, 45 থেকে 5 গেলে তাহলে 40,000, এই 40,000 টাকা হচ্ছে ক্রয়, আর বিয়োগ হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, আমরা বের করেছি 45,000, 45,000 এনে এখানে যোগ বিয়োগ করে টাকা পাইছি আমরা সমাপনী মজুদ পণ্য 5,000। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে কত সালে IAS এর সদস্য হয়? IAS যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক হিসাবমান, বাংলাদেশ সদস্য হয় 1973 সালে। 1973 সালে বাংলাদেশ IAS এর সদস্য হয়। 12 নম্বর প্রশ্ন, রেওয়া মিলে ভাড়া 4/3 প্রদান করে 30,000 টাকা, ভাড়া বাবদ মোট কত টাকা দেখাতে হবে? যদি কোনো ভগ্নাংশ দিয়ে কোনো খরচ দেওয়া থাকে, ওই ভগ্নাংশে উপরের অংশ যদি কম থাকে তাহলে বুঝতে হবে এখানে বকেয়া রয়েছে। উপরে যদি কম থাকে, ভগ্নাংশের উপরে লবে যদি কম থাকে তাহলে বুঝতে হবে এখানে বকেয়া রয়েছে। তাহলে 4/3 অংশ, অর্থাৎ ভাড়া দেওয়া হয়েছে 4 ভাগের মধ্যে 3 ভাগ, তার মানে 1 ভাগ এখানে দেওয়া হয়নি। এই 1 ভাগটাই মূলত হচ্ছে এখানে বকেয়া, 1 ভাগটা হচ্ছে মূলত বকেয়া। তো প্রথম আমরা বকেয়াটা নির্ণয় করব। তাহলে ভাড়া যদি 1 ভাগ কম দেয় তাহলে এখানে কত অংশের টাকা দেওয়া হয়েছে? 4 ভাগের মধ্যে 3 ভাগ দেওয়া হয়েছে, তার মানে 3 ভাগের টাকা 30,000 টাকা, 3 ভাগের টাকা হচ্ছে 30,000। তাহলে 1 ভাগের টাকা কত? 1 ভাগের টাকা হচ্ছে 3 দিয়ে 30কে যদি ভাগ করি 10,000 টাকা 1 ভাগের টাকা। এই যে 1 ভাগের টাকা বকেয়া টাকা 10,000, 30,000 হচ্ছে আমাদের প্রদান আর বকেয়া হচ্ছে 10,000। তাহলে মোট ভাড়া কত হবে? আমরা জানি 30,000 টাকার সাথে 10,000 টাকা বকেয়া যোগ করে মোট ভাড়া বের করতে হবে। তাহলে 30,000 যোগ বকেয়া 10,000, তাহলে মোট ভাড়া হবে আমাদের 40,000 টাকা। এই 40,000 টাকা হচ্ছে আমাদের উত্তর গ। 13 নম্বর প্রশ্ন, 1994 সালের কোম্পানি আইনের কত ধারায় কোম্পানির সংজ্ঞা দেওয়া হয়েছে? কত ধারায় কোম্পানির সংজ্ঞা দেওয়া হয়েছে? 1994 সালের কোম্পানি আইনের 2(1) ঘ ধারায় কোম্পানি আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1994 সালের কোম্পানি আইনের 2(1) ঘ ধারায় কোম্পানির সংজ্ঞা দেওয়া হয়েছে। 14 নম্বর প্রশ্ন, 10% হারে 5 বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় নিচের কোন ধরনের সম্পদ? আমরা জানি চলতি সম্পদ হচ্ছে 1 বছরের মধ্যেই সীমাবদ্ধ, আর দীর্ঘমেয়াদী সম্পদ বা স্থায়ী সম্পদ হলে সেক্ষেত্রে তার মেয়াদকাল হবে 1 থেকে বেশি।
অর্থাৎ 1 বছর থেকে বেশি সময়ের জন্য যদি কোনো সম্পদ কেনা হয় সেটাকে আমরা স্থায়ী সম্পদ বলি। বাট এখানে সঞ্চয়পত্র হচ্ছে একটা বিনিয়োগ, সঞ্চয়পত্র হচ্ছে একটা বিনিয়োগ, সো এটাকে স্থায়ী সম্পদের আন্ডারে আমরা রেখে এটাকে বলতে পারি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ওকে, যদি প্রশ্নে দীর্ঘমেয়াদী বিনিয়োগটা না থাকতো তাহলে আমরা বলতাম এটা স্থায়ী সম্পদ। এখন স্থায়ী সম্পদের পাশে যখন স্পেসিফিকভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ শব্দটা লেখা হয়েছে তখন আমরা স্থায়ী সম্পদ না বলে এটাকে বলবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সো উত্তর হবে গ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। 15 নম্বর প্রশ্ন, স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্যের ফলে আর্থিক বিবরণীতে কি প্রভাব পড়ে? আমরা জানি অবচয় একটা ব্যয়, তাহলে অবচয় একটা ব্যয়। আমরা যদি অবচয় একটা ব্যয় যদি আমরা আমাদের বিশদ আয় বিবরণীতে লিখি তাহলে আমাদের ব্যয় বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধি পাবে। একটা পয়েন্ট, ব্যয় যখন আমরা লিখব তাহলে আমাদের ব্যয়টা বেড়ে যাবে। আবার এই অবচয়টা আমাদের স্থায়ী সম্পদ কমাবে, কারণ আমরা জানি কোনো একটা স্থায়ী সম্পদের উপর অবচয় ধরলে ওই সম্পদের মূল্যটা হ্রাস পায়। সো এখানে আমাদের সম্পদ হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের খ, ব্যয় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস। 16 নম্বর প্রশ্ন, অ্যাবি কোম্পানি লিমিটেডের প্রাপ্য হিসাবের উপর 2% সঞ্চিতি ধরায়, এখানে একটা শব্দ আসবে সঞ্চিতি ধরায়, নতুন সঞ্চিতির পরিমাণ 1000 টাকা হলে প্রারম্ভিক প্রাপ্য হিসাব কত টাকা? খুবই গুরুত্বপূর্ণ। অ্যাবি কোম্পানি লিমিটেডের প্রাপ্য হিসাবের উপর 2% সঞ্চিতি ধরায় নতুন সঞ্চিতির পরিমাণ কত হবে? নতুন সঞ্চিতির পরিমাণ 1000 টাকা হলে প্রারম্ভিক প্রাপ্য হিসাব কত টাকা হবে? আমরা নতুন সঞ্চিতি কিভাবে নির্ণয় করি? নতুন কুঋণ সঞ্চিতি, এটা হচ্ছে কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী দেনা সঞ্চিতি, নতুন কুঋণ সঞ্চিতি। আমরা প্রথমে প্রাপ্য হিসাব লিখি এবং এই প্রাপ্য হিসাবের উপর সঞ্চিতির যে পার্সেন্টটা সেই পার্সেন্টটা আমরা এখানে বসাই হার, যেটাকে আমরা হার বলছি। তাহলে নতুন সঞ্চিতির পরিমাণ আমাদের দেওয়া আছে 1000, প্রাপ্য হিসাব আমাদের প্রশ্নে নেই। প্রাপ্য হিসাবকে মনে মনে আমরা ধরে নিলাম যে ক টাকা প্রাপ্য হিসাব বা এক্স বা ক, আর হার দেওয়া আছে আমাদের 2%। 2% আমরা লিখলাম 0.02। ওকে, এখন এখান থেকে আমরা প্রাপ্য হিসাবের পরিমাণটা নির্ণয় করব। তাহলে এই যে হার 0.02 এটা সমানের ডান পাশে আছে আমাদের, এটাকে যদি আমরা সমানের বাম পাশে আনতে যাই তাহলে এখানে ভাগ হয়ে যাবে। এই 1000 টাকাকে আমরা এই 0.02 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের উত্তরটা প্রাপ্য হিসাব কত টাকা ছিল এটা বের হয়ে যাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে 1000 টাকাকে আমরা 0.02 দিয়ে ভাগ করব, ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের প্রাপ্য হিসাবের পরিমাণ। তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি 50,000 টাকা হচ্ছে আমাদের প্রাপ্য হিসাবের পরিমাণ। তাহলে প্রথমে নতুন কুঋণ সঞ্চিতির সূত্রটা আমরা লিখব। নতুন কুঋণ সঞ্চিতি বের করি, প্রাপ্য হিসাবের উপর সঞ্চিতির যে পার্সেন্টটা সে পার্সেন্ট দিয়ে গুণ করি আমরা। নতুন সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে 1000, প্রাপ্য হিসাবের পরিমাণ আমাদের কাছে নেই, এটা বের করব, আর হার দেওয়া আছে 2% মানে হচ্ছে 0.02। এই পাশে এটা গুণ আছে, এই সমানের উল্টা দিকে নিয়ে আসলে সেটা হয়ে যাবে ভাগ। 1000কে 0.02 দিয়ে ভাগ করলে আমরা প্রাপ্য হিসাবের পরিমাণ পাইলাম 50,000। 17 নম্বর প্রশ্ন, রেওয়া মিলে ভ্যাট সহ ক্রয় মূল্য দেওয়া আছে 2,87,000 টাকা, ক্রয় ফেরত 7,000 টাকা, ক্রয় ভ্যাটের পরিমাণ কত? ভ্যাট সহ পণ্য ক্রয়, ভ্যাট সহ পণ্য ক্রয় 2,87,000 টাকা। এই জায়গা থেকে প্রথমে আমরা ক্রয় ফেরত বাদ দিব, নিট ক্রয় বের করার জন্য ক্রয় ফেরত বিয়োগ করব 7,000 টাকা। এই 7,000 টাকা বিয়োগ করলে পাচ্ছি আমরা 2,80,000 টাকা। এটা হচ্ছে ভ্যাট সহ ক্রয়। যদি ভ্যাট সহ ক্রয় হয় তাহলে বুঝতে হবে এই জায়গায় ক্রয়ের টাকাও আছে, ভ্যাটের টাকাও আছে। সেই কারণে এই 2,80,000 টাকাকে আমরা 115, কারণ সরকারি নিয়মে ভ্যাটের পার্সেন্ট হচ্ছে 15%, আর ভ্যাট সহ থাকাতে 100-র সাথে 15 যোগ হয়ে নিচে বসাবো আমরা 115, আর ভ্যাট বের করার জন্য উপরে বসাবো 15। তাহলে 2,80,000 টাকাকে 115 দিয়ে ভাগ করব। 2,80,000 টাকাকে 115 দিয়ে ভাগ এবং 15 দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা আমাদের ভ্যাটের পরিমাণ 36,522 টাকা। 36,522 টাকা। তাহলে ভ্যাট সহ পণ্য ক্রয় বললে
ওই জায়গা থেকে আমরা আগে নিট ক্রয় বের করব, ক্রয় ফেরত বিয়োগ করব, বিয়োগ করে 2,80,000, এই 80,000 টাকাকে 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ করে আমরা ভ্যাটটা নির্ণয় করব। 18 নম্বর প্রশ্ন, সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে 1 লক্ষ টাকা, যার মধ্যে অব্যবহৃত মণিহারি 5,000 টাকা। সমাপনী মজুদ পণ্য বাবদ আয় বিবরণীতে কত টাকা দেখানো হবে? সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 1 লক্ষ, যার মধ্যে অব্যবহৃত মণিহারি আছে। আমরা জানি সমাপনী মজুদ পণ্য এবং অব্যবহৃত মণিহারি এক জিনিস না। সমাপনী মজুদের মধ্যে যদি অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত থাকে তাহলে সমাপনী মজুদ থেকে অব্যবহৃত মণিহারিটা বাদ দিয়ে আলাদা করে ফেলতে হবে। তাহলে সমাপনী মজুদ আছে 1 লক্ষ, এটার মধ্যে অব্যবহৃত মণিহারি আছে 5,000, এই 5,000 টাকা মাইনাস করলে সমাপনী মজুদ পণ্য কত এটা আইডেন্টিফাই হবে। সমাপনী মজুদ পণ্য হচ্ছে 95,000 টাকা। তাহলে আমরা বিশদ আয় বিবরণীতে সমাপনী মজুদ পণ্য দেখাবো 95,000 টাকা। 19 নম্বর, IAS 01 অনুসারে আর্থিক বিবরণীর কয়টি অংশ তৈরি হয় বা কয়টি অংশ তৈরি করতে হয়? IAS 01 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 01 বা আন্তর্জাতিক হিসাব মান 01 অনুসারে আর্থিক বিবরণীর 5টি অংশ আছে। আর্থিক বিবরণীর 5টি অংশ। ওকে, তাহলে উত্তর হচ্ছে আমাদের 5টি অংশ। 20 নম্বর প্রশ্ন, ক্রয় মূল্যের উপর 10% হারে সঞ্চয়পত্রের সুদের পরিমাণ 2,000 টাকা হলে সঞ্চয়পত্রের মূল্য কত ছিল? তাহলে ক্রয় মূল্যের উপর 10% হারে সঞ্চয়পত্রের সুদের পরিমাণ 2,000 টাকা। সঞ্চয়পত্রের মূল্য আমরা নর্মালি সুদ কিভাবে বের করি? সঞ্চয়পত্রের আমরা লিখি সঞ্চয়পত্র বা বিনিয়োগ, তার সাথে আমরা কত পার্সেন্ট হারে সঞ্চয়পত্রের সুদ হবে এই হারটা আমরা লিখব। তাহলে সঞ্চয়পত্র আমাদের কাছে নাই কিন্তু সুদ আছে, সুদ আছে 2,000, সঞ্চয়পত্রকে ধরে নিলাম ক টাকা, আর হার হচ্ছে আমাদের 10%কে আমরা লিখছি 0.10। ওকে, আমরা কয়ের মানটা বের করব, তার মানে হচ্ছে সঞ্চয়পত্রের মানটা বের করব। এই 0.10 এটা এই পাশে গুণ সমানের এই পাশে যদি আসে তাহলে এটা হবে ভাগ। 2,000কে আমরা এই 0.10 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের সঞ্চয়পত্রের পরিমাণ কত এটা বের হবে। তাহলে সঞ্চয়পত্রের পরিমাণ হচ্ছে এখানে 2,000কে 0.10 দিয়ে ভাগ করলে 20,000 টাকা। 20,000 টাকা হচ্ছে আমাদের সঞ্চয়পত্রের পরিমাণ। এই ধরনের প্রশ্নগুলো আমরা পরীক্ষায় পাচ্ছি এবং ভবিষ্যতে সামনে যে পরীক্ষাগুলো হবে এসএসসির 25 বেসের, এখানেও আমরা এই ধরনের প্রশ্ন পেতে পারি। সো এই অধ্যায়ের এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। আমরা এই চ্যাপ্টারের আরও একটা ক্লাস নিয়ে এমসিকিউ ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আপাতত এইটুকুই 20টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা এই প্রশ্নগুলো দেখবা, আশা করি ভালো করবা। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।